আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের প্রত্যক্ষণ মতবাদ, থিওরিজ অফ পারসেপশন নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষণ মতবাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা জেনে নিই প্রত্যক্ষণ বলতে কি বুঝি। পারিপার্শ্বিক অবস্থাদি সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা লাভ করে তাকে প্রত্যক্ষণ বলে। উত্তেজক পারিপার্শ্বিক বস্তু বা ঘটনার বার্তা মস্তিষ্কে নিয়ে আসে এবং সাথে সাথে শুরু হয় বিশ্লেষণ, সমন্বয় সাধন ও একীকরণ। মস্তিষ্কের এই বিশ্লেষণ, সমন্বয় সাধন ও একীকরণের পর অতীত অভিজ্ঞতার আলোকে উক্ত বস্তু বা ঘটনার একটা পরিচয় পাওয়া যায়। তখনই সৃষ্টি হয় প্রত্যক্ষণের। যেমন উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে এখানে একটি জোরে আমরা শব্দ শুনতে পেলাম। প্রথমেই বুঝতে পারিনি শব্দটি কিসের শব্দ, কিন্তু একটি শব্দ শুনতে পেয়েছি। সেই ব্যাপারটি হচ্ছে সংবেদন। আর যখন বুঝতে পারলাম যে এটি একটি বিদ্যুৎ চমকানোর শব্দ, তখনই সেটি হয়ে উঠল প্রত্যক্ষণ। তাহলে আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি যে সংবেদনের যথাযথ ব্যাখ্যাকেই প্রত্যক্ষণ বলে, বা সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যাকেই প্রত্যক্ষণ বলে। প্রত্যক্ষণের সংজ্ঞা বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছেন। ক্রাইডার ও অন্যান্যরা 1983 সালে বলেছেন, পারসেপশন ইজ ক্লোজলি রিলেটেড প্রসেস বাই হুইচ দ্য ব্রেইন সিলেক্ট, অর্গানাইজ অ্যান্ড ইন্টারপ্রেটস দিস সেন্সেশনস। অর্থাৎ প্রত্যক্ষণ সংবেদনের একটি ঘনিষ্ঠ প্রক্রিয়া, যার সাহায্যে মস্তিষ্ক সংবেদনের নির্বাচন, সংগঠন এবং ব্যাখ্যাকরণ করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে প্রত্যক্ষণ কি। এখন প্রত্যক্ষণের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। প্রত্যক্ষণের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব। প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। প্রত্যক্ষণের বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচনমুখিতা। নির্বাচনমুখিতা বা যাকে আমরা বলবো সিলেক্টিভিটি। নির্বাচনমুখিতা বা সিলেক্টিভিটি। 2 নাম্বার হচ্ছে সংগঠন বা সুবিন্যস্তকরণ। সংগঠন বা সুবিন্যস্তকরণ, যাকে আমরা বলবো অর্গানাইজেশন। 3 নাম্বার হচ্ছে অপরিবর্তনীয়তা। অপরিবর্তনীয়তা বা আমরা বলবো কনস্ট্যান্সি। 4 নাম্বার হচ্ছে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। 5 নাম্বার হচ্ছে সামগ্রিক প্রতিক্রিয়া। সামগ্রিক প্রতিক্রিয়া, যাকে আমরা বলবো হোল বিহেভিয়ার। 6 নাম্বার হচ্ছে ছয় হচ্ছে দূরত্ব প্রত্যক্ষণ। দূরত্ব প্রত্যক্ষণ বা ডেপথ পারসেপশন। 7 নাম্বার হচ্ছে মানসিক প্রক্রিয়া বা মেন্টাল প্রসেস। মানসিক প্রক্রিয়া বা মেন্টাল প্রসেস। 8 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়া। কেন্দ্রীয় প্রক্রিয়া বা সেন্ট্রাল প্রসেস। 9 নাম্বার হচ্ছে জটিল প্রক্রিয়া বা কমপ্লেক্স প্রসেস। জটিল প্রক্রিয়া বা কমপ্লেক্স প্রসেস। 10 নাম্বার হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা। শিক্ষণ অভিজ্ঞতা, যাকে আমরা বলবো লার্নিং প্রসেস। 11 নাম্বার হচ্ছে উপস্থাপনমূলক ও পুনরুৎপাদনমূলক প্রক্রিয়া। উপস্থাপনমূলক ও পুনরুৎপাদনমূলক
প্রক্রিয়া, যাকে আমরা প্রেজেন্টেশন অ্যান্ড রিটেনশনাল প্রসেস বলবো। তাহলে দেখো, প্রত্যক্ষণের আমরা কয়টি বৈশিষ্ট্য পেলাম? 11টি বৈশিষ্ট্য পেলাম। 1 নম্বর হচ্ছে নির্বাচনমুখিতা, 2 সংগঠন বা সুবিন্যস্তকরণ, 3 অপরিবর্তনীয়তা, 4 নমনীয়তা, 5 সামগ্রিক প্রতিক্রিয়া, 6 দূরত্ব প্রত্যক্ষণ, 7 মানসিক প্রক্রিয়া, 8 কেন্দ্রীয় প্রক্রিয়া, 9 জটিল প্রক্রিয়া, 10 শিক্ষণ অভিজ্ঞতা, 11 উপস্থাপনমূলক ও পুনরুৎপাদনমূলক প্রক্রিয়া। এখন আমরা এই বিষয়গুলি বর্ণনা করব। তাহলে প্রথমেই আসি নির্বাচনমুখিতা। প্রত্যক্ষণ অবশ্যই নির্বাচনমুখী, যার ফলে অনেক বিষয় থেকে আমরা যে কোনো একটি বিষয়ের প্রতি দৃষ্টি দিয়ে থাকি। যেমন অনেক ফুল রয়েছে, ফুলের ভিতরে আমার যদি গোলাপ ফুলটি পছন্দ হয়, তাহলে দেখা যাবে যে সেখানে রজনীগন্ধা, বেলি, অনেক ফুলের ভিতরে আমরা সেই গোলাপের দিকে দৃষ্টি আকর্ষণ করব। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচনমুখিতা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংগঠন বা সুবিন্যস্তকরণ। প্রত্যক্ষণ সব বিষয়কেই সংগঠন বা সুবিন্যস্তকরণ হিসাবে প্রত্যক্ষণ করে থাকে। আমরা বাইরে থেকে যে উদ্দীপনা নিই, সেগুলি এলোমেলোভাবে উদ্দীপনাগুলি আমাদের মস্তিষ্কে যায়। মস্তিষ্ক সেই উদ্দীপনাগুলিকে সংগঠন এবং সুবিন্যস্ত করে একটি সুন্দর রূপ দাঁড় করায়, যার ফলে আমরা বস্তুটিকে সম্পূর্ণ বস্তু হিসাবে প্রত্যক্ষণ করতে পারি। তাহলে বলতে পারি যে সংগঠন বা সুবিন্যস্তকরণ প্রত্যক্ষণের একটি বৈশিষ্ট্য। এরপরে আসছে অপরিবর্তনীয়তা। অপরিবর্তনীয়তা হচ্ছে প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ যে জিনিসটি যেরকম, আমরা সেই জিনিসটিকে ঠিক সেরকম ভাবেই প্রত্যক্ষণ করে থাকি। যেমন একজন ব্যক্তি, সে যদি 5 ফিট 3 ইঞ্চি লম্বার একজন ব্যক্তি হয়, সেই ব্যক্তিকে যদি আমি একতলা থেকে যেরকম ব্যক্তিটিকে প্রত্যক্ষণ করব, অনুরূপভাবে আমি যদি 10 তলার উপর থেকেও ব্যক্তিটিকে দেখি, তাহলে ব্যক্তিটিকে আমি সেই 5 ফিট 3 ইঞ্চি হিসাবেই প্রত্যক্ষণ করব। বা একটি বড় জাহাজকে যদি আমি সমুদ্রের খুব কাছে থেকে দেখি, তাহলে অনেক বড় দেখা যাবে, এবং সমুদ্রের অনেক দূরে, মানে দূর থেকে যদি দেখি, তাহলে জাহাজটিকে ছোট দেখা যাবে। তার মানে কি জাহাজটি ছোট হয়ে যায়? না, আমরা জাহাজটিকে তার অনুরূপ বড় হিসেবেই প্রত্যক্ষণ করব। তাহলে প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অপরিবর্তনীয়তা। এরপরে হচ্ছে নমনীয়তা। প্রত্যক্ষণ সব বিষয়গুলিকে খুব সহজ এবং নমনীয়ভাবে দেখার চেষ্টা করে। আচ্ছা, এরপরে হচ্ছে সামগ্রিক প্রতিক্রিয়া। প্রত্যক্ষণ সকল বিষয়গুলিকে সামগ্রিকভাবে দেখে। প্রত্যক্ষণ কখনো কোনো বিষয়গুলিকে খণ্ড খণ্ডভাবে প্রত্যক্ষণ করে না। সেটি একটি ছবি হতে পারে বা কোনো ঘটনা হতে পারে। সব বিষয়গুলিকে প্রত্যক্ষণ সম্পূর্ণরূপে, অর্থাৎ সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে থাকে। এরপরে হচ্ছে দূরত্ব প্রত্যক্ষণ বা ডেপথ পারসেপশন। প্রত্যক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দূরত্ব প্রত্যক্ষণ। আমরা জানি যে আমাদের অক্ষিপট দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট, কিন্তু এর আয়তন বা গভীরতা আমরা কোনো জিনিসে দেখতে পাই না। অর্থাৎ আমাদের মস্তিষ্ক খুব দ্রুত যে কাজটি করে, সেটি হচ্ছে কোনো বস্তু সম্পর্কে বস্তুটি কতটুকু দূরত্বে আছে, আমরা সেই দূরত্বটা সহজে পরিমাপ করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে মানসিক প্রক্রিয়া। প্রত্যক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মানসিক প্রক্রিয়া। অর্থাৎ যখনই আমরা কোনো জিনিস দেখব, সেটি আমাদের মনের উপরে রেখাপাত করবে, এবং সেই রেখাপাত অনুসারেই, সেই মানসিক প্রভাব অনুসারে আমরা সেই জিনিসটিকে প্রত্যক্ষণ করে থাকবো। যেমন কখনো কোনো জিনিস, ভালো কোনো বিষয় আমার কাছে সেটি ভালো লাগতে নাও পারে, বা সেদিকে আমার দৃষ্টি আকর্ষণ না হতে পারে। আবার অনেক খুব সাধারণ বিষয়কেও আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি। এটি পুরোপুরি হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। আচ্ছা, প্রত্যক্ষণ হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়া। প্রত্যক্ষণ কেন্দ্রীয় প্রক্রিয়া, আমরা জানি সংবেদন হচ্ছে প্রান্তীয় প্রক্রিয়া। অর্থাৎ যখন কোনো বিষয় আমাদের কেন্দ্রে প্রবেশ করবে, তখনই কেবলমাত্র সেই বিষয়টি আমরা প্রত্যক্ষণ করব। এরপরে হচ্ছে প্রত্যক্ষণ জটিল প্রক্রিয়া। সেটা তো তোমরাই বলতে পারবে যে উপরোক্ত এতগুলি বৈশিষ্ট্য যখন একটি বিষয়ের উপরে থাকবে, তখন ডেফিনেটলি বোঝা যায় যে সেই বিষয়টি একটি জটিল প্রক্রিয়া। এরপর হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতামূলক। এটিও প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে শিক্ষণ অভিজ্ঞতা। যেমন কি ছোট একটা বাচ্চা যখন সে দেখবে তার বাসায় কেউ এসেছে, আসার সাথে সাথে বড়রা তাকে সালাম দিচ্ছে, ছোটবেলা থেকেই কিন্তু সেই বিষয়টি শিখে যাবে। তার মানে প্রত্যক্ষণে সে দেখা যাবে যে কেউ বাসায় ঢুকলেই সে প্রথমে আসসালামু আলাইকুম বলছে। তার মানে এই শিক্ষণ অভিজ্ঞতার জন্য এটি ঘটেছে।
এরপর হচ্ছে উপস্থাপনমূলক ও পুনরুৎপাদনমূলক প্রক্রিয়া। যেমন প্রথমেই যদি কোনো সংবেদন আমাদের মস্তিষ্কে আঘাত হানে, তখন সেটি আমরা বুঝতে পারি বা দেখতে পারি, শুনতে পারি, এবং পরবর্তী সময়ে দেখা যায় এটা পুনরুৎপাদন বলতে বোঝা যায় যে সেই উদ্দীপকটি অনেকভাবে আমাদের মস্তিষ্কে আঘাত হানে এবং ভবিষ্যতে অভিজ্ঞত স্বরূপ সেই বিষয়টিকে আমরা প্রত্যক্ষণ করে থাকি। তাহলে প্রত্যক্ষণের এই 11টি বৈশিষ্ট্যই আমরা পড়ে নেব। এরপরে এখন আমরা আলোচনা করব প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্তকরণ। তাহলে এখন আলোচনা করব হচ্ছে প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্তকরণ। প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্তকরণ। প্রত্যক্ষণীয় সংগঠন কি? প্রত্যক্ষণীয় সংগঠন হলো প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিভিন্ন বস্তু থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি তা এলোমেলো বা বিশৃঙ্খলভাবে আমাদের মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক খুব অল্প সময়ের মধ্যে এই এলোমেলো বা বিশৃঙ্খল উদ্দীপনাকে সমন্বয় সাধন এবং একীকরণ করার পর একটি সংঘবদ্ধ রূপ দাঁড় করায়। ফলে আমরা বস্তুটিকে একটি অর্থপূর্ণ বস্তু হিসাবে প্রত্যক্ষণ করতে পারি। এভাবে এলোমেলো উদ্দীপনাগুলোকে সংঘবদ্ধ বা সুশৃঙ্খলভাবে প্রত্যক্ষণ করাকে প্রত্যক্ষণীয় সংগঠন বলে। যেমন আমি একটি উদাহরণের সাথে দেখাচ্ছি। দেখা যায় আমাদের কোনো একটা বস্তুর বিভিন্ন অংশ আমাদের চোখে পড়ে, মানে বস্তুটিকে আমরা ঠিক বস্তুটি থেকে যে উদ্দীপনা লাভ করি তা থেকে সম্পূর্ণ ভিন্ন থাকে, কিন্তু মস্তিষ্ক সেটি কি করে, খুব দ্রুত সুন্দর করে সেটিকে একটি সংঘবদ্ধ রূপ এবং বিশৃঙ্খল উদ্দীপনাগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে আমাদের সামনে উপস্থাপন করে। ফলে বিষয়টিকে আমরা অর্থপূর্ণভাবে প্রত্যক্ষণ করতে পারি। এই প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্তকরণ হচ্ছে দুই ধরনের। এই প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্তকরণ হচ্ছে দুই ধরনের। এক নাম্বার হচ্ছে উদ্দীপক উপাদান বা একে বস্তুনিষ্ঠ উপাদানও বলে বা বস্তুনিষ্ঠ শর্ত। উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্ত। দুই নাম্বার হচ্ছে জৈবিক উপাদান বা ব্যক্তিনিষ্ঠ শর্ত বা উপাদান। তাহলে প্রত্যক্ষণীয় সংগঠন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্ত, আর একটা হচ্ছে জৈবিক উপাদান বা ব্যক্তিনিষ্ঠ শর্ত। এখন আমরা এই উদ্দীপক উপাদানগুলি বা জৈবিক উপাদানগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্ত নিয়ে। তাহলে প্রথম পয়েন্ট আসছে উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্ত। এখন উদ্দীপক উপাদান বলতে আমরা কি বুঝি? উদ্দীপক উপাদান হচ্ছে উদ্দীপক থেকে যে উদ্দীপনা, কোনো উদ্দীপক থেকে যদি কোনো উদ্দীপনা আমাদের মস্তিষ্কে আঘাত হানে, তখন যে ধরনের প্রত্যক্ষণ সংঘটিত হয় সেটি হচ্ছে উদ্দীপক উপাদান। অর্থাৎ উদ্দীপনা থেকে আগত, অর্থাৎ কোনো উদ্দীপক থেকে আগত উদ্দীপনাকেই আমরা উদ্দীপক উপাদান বলতে পারি। মানে কোনো উদ্দীপক থেকে আগত কোনো একটি বিষয় যখন আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করবে তখনই তাকে বলে উদ্দীপক উপাদান। এই উদ্দীপক উপাদান আবার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এক নাম্বার দেখো, উদ্দীপক উপাদান নাম্বার এক হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য বা সিমিলারিটি। দুই নাম্বার হচ্ছে নৈকট্য বা প্রক্সিমিটি। আগে তোমরা লিখে নাও, এরপরে আমি বিষয়গুলি বুঝিয়ে বলবো। এক নাম্বার হচ্ছে সাদৃশ্য বা সিমিলারিটি, দুই নাম্বার হচ্ছে নৈকট্য বা প্রক্সিমিটি, তিন নাম্বার হচ্ছে ফাঁক পূরণ বা ক্লোজার। ফাঁক পূরণ বা ক্লোজার। চার নাম্বার হচ্ছে ধারাবাহিকতা বা কন্টিনিউটি। ধারাবাহিকতা। পাঁচ নাম্বার হচ্ছে সরলতা বা সিম্পলিসিটি।
সরলতা বা সিম্পলিসিটি। 6 নম্বর হচ্ছে সাধারণ ঝোঁক বা কমন টেন্ডেন্সি, সাধারণ ঝোঁক, সাধারণ ঝোঁক বা একে প্রবণতা বলে। 7 নম্বর হচ্ছে বিশেষ পরিচিতি, বিশেষ বা পূর্ব পরিচিতি, বিশেষ বা পূর্ব পরিচিতি। 8 নম্বর হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি, প্রতিসাম্য বা সিমেট্রি। এই হচ্ছে উদ্দীপক উপাদান। এখন এই উদ্দীপক উপাদানের প্রথম যে ধারাটি সেটি আমরা বর্ণনা করব, সেটি হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য বা সিমিলারিটি বলতে কি বুঝি? সাদৃশ্য বা সিমিলারিটি হচ্ছে মিলযুক্ত জিনিসকে আমরা একত্রে প্রত্যক্ষণ করব, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ জিনিসগুলিকে আমরা একত্রে প্রত্যক্ষণ করব। যেমন ধরো এখানে আমি দেখাচ্ছি, তোমাদের চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, একটা মুছে নিই, এগুলি লিখে নিয়েছো অবশ্যই। আমি এখন একটা পয়েন্ট করে লিখবো এবং সেটি বুঝিয়ে দিব। তাহলে 1 নাম্বার হচ্ছে সাদৃশ্য। চিত্রে দেখো, সাদৃশ্য মানে সিমিলারিটি। এই চিত্রে আমরা যোগ চিহ্নগুলিকে একভাবে প্রত্যক্ষণ করছি এবং বিয়োগ চিহ্নগুলোকে আরেকভাবে প্রত্যক্ষণ করছি, অর্থাৎ প্লাসগুলিকে আমরা একত্রে দিচ্ছি, প্লাসকে মাইনাসের সাথে নিচ্ছি না, মাইনাসকে প্লাসের সাথে নিচ্ছি না। তার মানে সাদৃশ্য বস্তুগুলোকে আমরা একত্রে প্রত্যক্ষণ করছি। আচ্ছা, এরপরে 2 নাম্বার হচ্ছে নৈকট্য। 2 নৈকট্য বা যাকে আমরা বলবো প্রক্সিমিটি। যে বস্তুগুলি কাছাকাছি অবস্থান করবে সেগুলিকে আমরা একভাবে প্রত্যক্ষণ করব, এবং যে বস্তু মানে যে কোনো বস্তু যদি তার কাছাকাছি অবস্থান করে তাহলে সেই অবস্থান অনুসারে তাকে আমরা প্রত্যক্ষণ করে থাকব। যেমন ধরো এখানে এখানে 2টি চিত্র, ক এবং খ। দেখো তো, ক এবং খ যেহেতু 2টি আলাদা চিত্র রয়েছে, এক্ষেত্রে আমরা এই ক চিত্রগুলিকে আমরা কিভাবে প্রত্যক্ষণ করব? যেহেতু ক চিত্রে এই বৃত্তগুলি লম্বালম্বি ভাবে আছে, এই জন্য এই ক চিত্রের বৃত্তগুলিকে আমরা স্তম্ভভাবে প্রত্যক্ষণ করব। আর খ চিত্রের বৃত্তগুলি যেহেতু পাশাপাশি আছে, তাহলে খ চিত্রের বৃত্তগুলিকে আমরা সারিভাবে প্রত্যক্ষণ করব। আচ্ছা, এরপরের পয়েন্টে যাই, ফাঁক পূরণ। 3 নাম্বার হচ্ছে ফাঁক পূরণ। ফাঁক পূরণ। দেখো, প্রত্যক্ষণের ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো ফাঁকা থাকে সেই জিনিসটাকে আমরা প্রত্যক্ষণ করে মানে সেই জিনিসটাকে আমরা পূরণ করে প্রত্যক্ষণ করব। যেমন ধরো এখানে যদি 3টি রেখা আছে, সেই রেখাটিকে কিন্তু আমরা 3টি রেখা হিসেবে প্রত্যক্ষণ করব না, সেটিকে আমরা ত্রিভুজ হিসাবে প্রত্যক্ষণ করব। বা আরেকটি চিত্র আমি দেখাচ্ছি, বলো তো আমি এখানে কি লিখেছি? দেখে নিশ্চয়ই তোমরা বলবে এ বি সি ডি, কিন্তু আমি যদি বলি এখানে আমি A13CD লিখেছি। দেখো, A13CD, তার মানে এখানে A B C D হিসেবে প্রত্যক্ষণ করেছি। কেন? কারণ এই ফাঁকটাকে আমরা পূরণ করে প্রত্যক্ষণ করেছি। এটি হচ্ছে ফাঁক পূরণ। এরপর হচ্ছে ধারাবাহিকতা। 4 নাম্বার হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা বলতে বুঝি যে একটি বক্ররেখা, এই রেখা এখান থেকে শুরু হয়ে এদিকে গেল, এই রেখাটি হচ্ছে এ, বি সি ডি। এই এ রেখাটি ধারাবাহিকভাবে আমরা জানি সেটা বি এর দিকে যাবে, সেটা কখনো সি এবং ডি এর দিকে যাবে না। এই বিষয়টি হচ্ছে ধারাবাহিকতা। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে সরলতা। সরলতা বা সিম্পলিসিটি। যে জিনিসগুলি সরল একত্রে, সেই জিনিসগুলিকে আমরা একত্রে প্রত্যক্ষণ করব। মানে প্রত্যক্ষণের একটি বিষয় হচ্ছে যে সরলতার ব্যাপারটা হচ্ছে প্রত্যক্ষণ সকল বিষয়কে খুব সরল এবং সহজভাবে প্রত্যক্ষণ করে থাকে। আচ্ছা, এর পরের বিষয় হচ্ছে সাধারণ যোগ। পরের বিষয়টি হচ্ছে 6 নাম্বার। 6 হচ্ছে
সাধারণ যোগ। সাধারণ যোগ হচ্ছে আমরা যে বিষয়টি জানি যে যে জিনিসগুলি ঠিক যে দিকে যায় বা একই দিকে ধাবিত জিনিসগুলিকে আমরা একই রকম ভাবে প্রত্যক্ষণ করি। যেমন দেখো চিত্রে তীর চিহ্নিত রেখাগুলি এখানে ধরো এ বি সি ডি, তাহলে এ এবং বি চিত্রগুলি তীরগুলি একই দিকে একমুখী, সেজন্য আমরা একত্রে প্রত্যক্ষণ করব। এবং সি এবং ডি চিত্রগুলি আবার তীর চিহ্নগুলি একই দিকে ধাবিত, সেজন্য আমরা সি এবং ডি কে একত্রে প্রত্যক্ষণ করব। কিন্তু কখনো বি এবং সি কে আমরা একত্রে প্রত্যক্ষণ করব না। এটা হচ্ছে আমাদের সাধারণ যোগ। আচ্ছা, এরপরে আসো বিশেষ পরিচিতি বা পূর্ব পরিচিতি, যেটাকে বলি বিশেষ পরিচিতি বা পূর্ব পরিচিতি। প্রত্যক্ষণের ক্ষেত্রে পূর্ব পরিচিত বা বিশেষ পরিচিত যদি কেউ থাকে, সে যত দূরেই থাক আর যত সংখ্যক মানুষের ভেতরেই থাকুক, তাকে আমরা খুব সহজেই চিনতে পারবো। এটি হচ্ছে বিশেষ পরিচিতি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রতিসাম্য। প্রতিসাম্য হচ্ছে সুসংবদ্ধ এবং সুসংগঠিত জিনিসগুলিকে আমরা একত্রে প্রত্যক্ষণ করব এবং অসামঞ্জস্য এবং অসংগঠিত জিনিসকে আমরা আলাদাভাবে প্রত্যক্ষণ করব। তাহলে তোমরা এই উদ্দীপক উপাদানগুলি, আশা করি উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্তগুলি বুঝতে পেরেছ। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, যদি কখনো এই প্রশ্নটা আসে যে প্রত্যক্ষণীয় সংগঠনের উদ্দীপক উপাদান সমূহ বর্ণনা করো, তাহলে তোমাদের অবশ্যই চিত্র সহই বর্ণনা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাই জৈবিক উপাদান। জৈবিক উপাদান কি কি রয়েছে? প্রথমে বুঝে নিই জৈবিক উপাদান কি। জৈবিক উপাদান হচ্ছে যে উপাদানগুলো ব্যক্তির অভ্যন্তর থেকে সৃষ্টি হয়ে প্রত্যক্ষণকে প্রভাবিত করে, অর্থাৎ যে উপাদানগুলি ব্যক্তির নিজের থেকে তৈরি হয়ে তার প্রত্যক্ষণকে প্রভাবিত করে, সেটি হচ্ছে জৈবিক উপাদান। তাহলে জৈবিক উপাদানের ভাগগুলি আমরা জেনে নিই কি কি আছে। 1 নম্বর হচ্ছে চাহিদা বা যাকে আমরা বলবো নিডস। 2 নাম্বার হচ্ছে প্রস্তুতি ও প্রত্যাশা। প্রস্তুতি ও প্রত্যাশা, যাকে আমরা সেট বা এক্সপেকটেশন বলে থাকি। 3 নাম্বার হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ বা ভ্যালুস যেটাকে বলি। 4 হচ্ছে আবেগ বা ইমোশন। 5 হচ্ছে মনোভাব বা অ্যাটিটিউড, মনোভাব। 6 হচ্ছে শিক্ষণ বা লার্নিং, শিক্ষণ বা লার্নিং। 7 হচ্ছে ক্লান্তি বা ফ্যাটিগ। 8 হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট, আগ্রহ বা ইন্টারেস্ট। তাহলে আমরা দেখলাম জৈবিক উপাদানগুলি কি কি: চাহিদা, প্রস্তুতি ও প্রত্যাশা, মূল্যবোধ, আবেগ, মনোভাব, শিক্ষণ, ক্লান্তি, আগ্রহ। এখন এই বিষয়গুলি বুঝিয়ে বলবো। এই ক্ষেত্রে কিছু গবেষণা রয়েছে, আমরা গবেষণার বর্ণনা দিব, কিন্তু এই ক্ষেত্রে চিত্রের কোনো প্রয়োজন নেই, যেহেতু এটি জৈবিক উপাদান থেকে সৃষ্ট। আচ্ছা, প্রথম 1 নাম্বার হচ্ছে চাহিদা। চাহিদা ব্যক্তির প্রত্যক্ষণকে কিভাবে প্রভাবিত করে? এই চাহিদা ব্যক্তির প্রত্যক্ষণকে প্রভাবিত করে স্যানফোর্ড 1937 সালে একটি গবেষণা করেন। তাহলে বিজ্ঞানী স্যানফোর্ড 1937 সালে একটি গবেষণা করেন। ওনার এই গবেষণায় দেখা যায় যে ক্ষুধার্ত এবং ক্ষুধার্ত নয় এমন কিছু পরীক্ষণ পাত্র উনি নেন এবং 2 দল পরীক্ষণ পাত্রকে উনি MEA মানে অসম্পূর্ণ কিছু শব্দ দেন। MEA দিয়ে উনি বলেন যে এবার যেন, এটা ক্যাপিটালে লিখে দেন, MEA দিয়ে বলেন যে শব্দ গঠন করতে। দেখা যায় যে ক্ষুধার্ত ব্যক্তিরা, যেহেতু তারা ক্ষুধার্ত, সেহেতু তারা MEAT আবার MEAM এই ধরনের শব্দ সম্পন্ন করেছিল, মিট বা মেল। আর অন্য পরীক্ষণ পাত্র যারা ক্ষুধার্ত ছিল না, সেক্ষেত্রে তারা অন্য শব্দ লিখেছে। তার মানে ব্যক্তির চাহিদা অনুসারে
আমাদের প্রত্যক্ষণ প্রভাবিত হয়। যেমন ধরো ঈদের সময় তোমরা যদি কখনো মার্কেটে যাও, তখন কি তোমাদের খাবার দোকানের দিকে দৃষ্টি পড়বে? না, যার চাহিদা পোশাকের দিকে। তখন আমরা কোন ড্রেসটি খুব সুন্দর, কোন দোকানে কোন ড্রেসটি সুন্দর, সেদিকে আমাদের দৃষ্টি যাবে। অর্থাৎ চাহিদা আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে থাকে। এরপর হচ্ছে প্রস্তুতি ও প্রত্যাশা, যেটা সেট বা এক্সপেকটেশন বলা হয়ে থাকে। এক্সপেকটেশন, প্রস্তুতি বা প্রত্যাশা। প্রস্তুতি বা প্রত্যাশা কি? দেখো, কোনো একটি জিনিসের প্রতি আমাদের যদি প্রস্তুতি বা প্রত্যাশা থাকে, তাহলে আমরা ঠিক সেই জিনিসটিকে সেভাবেই প্রত্যক্ষণ করে থাকবো। এক্ষেত্রে শিপোলার পরীক্ষণটি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিপোলার এক্ষেত্রে একটি পরীক্ষণ করেছিলেন। ওনার পরীক্ষণটি 1935 সালে এই পরীক্ষণটি করেছিলেন কে? শিপোলার। শিপোলার 1935 সালে একটি পরীক্ষণ করেন। উনি ওনার পরীক্ষণের ক্ষেত্রে কতগুলি অর্থহীন শব্দ তালিকা উনি কিছু পরীক্ষণ পাত্র নেন। সেই পরীক্ষণ পাত্রকে একদল পরীক্ষণ পাত্রকে বলেন যে তোমরা প্রাণী সম্পর্কিত শব্দ দেখবে, এবং আরেক দল পরীক্ষণ পাত্রকে বলেন যে তোমরা ভ্রমণ সংক্রান্ত শব্দগুলি দেখবে। এরপর তিনি কতগুলি অর্থহীন শব্দ তালিকা তাদের উপর উপস্থাপন করেন। ফলাফলে দেখা যায় যে অর্থহীন শব্দ তালিকাকেই প্রাণী দল প্রাণীর নাম হিসাবে এবং ভ্রমণ দল ভ্রমণ সংক্রান্ত নাম হিসাবে প্রত্যক্ষণ করেছে। তাহলে আমরা বলতে পারি সেট বা এক্সপেকটেশনটা কি, কিসের উপর নির্ভর করে? এটা আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে। কিভাবে করে? আমরা ঠিক যেভাবে আমাদের প্রস্তুতিটা থাকে, ঠিক সেভাবেই সেই জিনিসগুলিকে আমরা প্রত্যক্ষণ করার চেষ্টা করি। আচ্ছা, এরপরে যাও মূল্যবোধ। মূল্যবোধ আমাদের প্রত্যক্ষণকে কিভাবে প্রভাবিত করে? দেখো, মূল্যবোধ প্রভাবিত করে হচ্ছে আমরা যারা পর্দাশীল বা পর্দার দিকে, যেহেতু আমাদের ইসলামিক কান্ট্রি, আমরা পর্দার দিকে ধাবিত হই বেশি। পর্দাটি আমাদের কাছে কি, পর্দা করাটা খুব একটা ভালো বিষয়। আবার অনেকেই দেখা যায় যারা খুব ফ্যাশনেবল বা খুব স্টাইলিস্ট, তারাই পর্দার বিষয়টি তাদের কাছে হাস্যকর হয়ে ওঠে। অর্থাৎ একটি বিষয় কিভাবে এক একজনের মূল্যবোধকে এক একভাবে প্রভাবিত করেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আবেগ বা ইমোশন। আবেগ বা ইমোশন কিভাবে আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে? দেখো, আবেগে তাড়িত হয়ে কোনো যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো ভুল করে বসে। যেমন ধরো, তোমাদের ভেতরে তোমাদের বন্ধু বান্ধবের ভেতরে একজন আরেকজনকে পছন্দ করো না। যে ব্যক্তি যাকে পছন্দ করে না, তার দেখা যায় সামান্য ভুল হলেও সে সেটা সহ্য করতে পারে না, মানে পছন্দ করে না। আবার যদি কেউ কাউকে পছন্দ করে, তাহলে তার শত ভুল ত্রুটি থাকার সত্ত্বেও তার সব বিষয়গুলিকে সে ভালোভাবে প্রত্যক্ষণ করে। তাহলে আবেগ আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে। অনুরূপভাবে মনোভাব বা অ্যাটিটিউড কিভাবে আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে? দেখো, একটা পেপার নিয়ে যদি কেউ পড়ে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে একজন বেকার যুবক, সে প্রথমতই যেটা করবে, তার চাকরির বিষয়গুলি সে পড়বে। আবার একজন রাজনীতিবিদ, উনি যদি পেপার নিয়ে পড়েন, তাহলে পেপারের প্রথমেই রাজনীতির বিষয়টা উনি প্রত্যক্ষণ করবেন। অর্থাৎ মনোভাব তার প্রত্যক্ষণকে প্রভাবিত করছে। এরপরে হচ্ছে শিক্ষণ। শিক্ষণ আমাদের প্রত্যক্ষণকে কিভাবে প্রভাবিত করে? আমি পূর্বেই বলেছি, একটা ছোট শিশু, তার পরিবারে দেখা যায় যে যেই জিনিসটা আমরা দেখে আসি প্রতিদিন, যে বাইরে থেকে কেউ আসলে যদি তাকে আসসালামু আলাইকুম বলতে বলা হয়, তাহলে দেখা যাবে সেই দুঃখিত, তাহলে দেখা যাবে যে সেই ব্যক্তিটিকে সে সালাম দিচ্ছে। তারপর হচ্ছে ক্লান্তি। ক্লান্তি আমাদের প্রত্যক্ষণকে কিভাবে প্রভাবিত করে? আমরা যখন ক্লান্ত থাকি, তখন আমাদের অনেক ভালো লাগার বিষয়গুলিও খুব অসুন্দর এবং অপছন্দের হয়ে ওঠে। তার মানে ক্লান্তি আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে। তারপর হচ্ছে আগ্রহ। আগ্রহ আমাদের প্রত্যক্ষণকে কিভাবে প্রভাবিত করে? দেখো, আগ্রহ ডেফিনেটলি আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে। যেই দিকে বেশি পছন্দ, যেমন কেউ নাচতে পছন্দ করে, তাহলে দেখা যাবে সে নাচার বিষয়টি দিকে তার মনোযোগ বেশি যাবে। আবার কেউ নাচার পরিবর্তে দেখবে যে কবিতা আবৃত্তি করতে পছন্দ করে, তাহলে তার কবিতা আবৃত্তির দিকে ঝোঁক বেশি
যাবে। আবার কেউ খেলা মানে খেলতে পছন্দ করে, তাহলে দেখা যাবে যে খেলার বিষয়ের প্রতি তার আগ্রহ বেশি। তাহলে আমরা এই জৈবিক উপাদানগুলিও জানতে পারলাম। তাহলে প্রত্যক্ষীয় সংগঠনের কয় ধরনের উপাদান রয়েছে? 2 ধরনের উপাদান রয়েছে, একটা হচ্ছে উদ্দীপক উপাদান আর আরেকটি হচ্ছে জৈবিক উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এটুকুই, এবং এ পর্যন্ত আমরা যা পড়িয়েছি তা থেকে ক বিভাগ থেকে অনেক প্রশ্ন থাকতে পারে। আর খ বিভাগ থেকে যে প্রশ্নগুলি থাকতে পারে সেগুলি হচ্ছে প্রত্যক্ষণ বলতে কি বুঝো, প্রত্যক্ষণের বৈশিষ্ট্যসমূহ কি কি, উদ্দীপক উপাদান কাকে বলে, জৈবিক উপাদান কাকে বলে, উদ্দীপক উপাদানগুলো কি কি, জৈবিক উপাদানগুলো কি কি। আর যদি গ বিভাগের ক্ষেত্রে আমরা জানতে চাই, তাহলে গ বিভাগের ক্ষেত্রে দেখা যাবে প্রশ্ন থাকবে প্রত্যক্ষণ বলতে কি বুঝো, প্রত্যক্ষণের বৈশিষ্ট্যসমূহ উদাহরণ সহ আলোচনা করো। অথবা আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে প্রত্যক্ষণীয় সংগঠন বলতে কি বুঝো, প্রত্যক্ষণীয় সংগঠনের উদ্দীপক উপাদান সমূহ চিত্র সহ বর্ণনা করো। প্রত্যক্ষণীয় সংগঠন বলতে কি বুঝো, প্রত্যক্ষণীয় সংগঠনের জৈবিক উপাদান সমূহ উদাহরণ সহ বর্ণনা করো। আচ্ছা, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।